আমার বাড়িতে আমি যাব, সেই জন্য আপনি টেনশনে থাকলে আমার কিছুই করার নেই। আপনার এই সব অবাস্তব কথা আমার একটুও ভালো লাগছে না। প্রিয়া তাদের দুজনের দিকে তাকিয়ে নীরব দর্শকের মতো কথা শুনছে। প্রেম বুঝতে পেরে গেছে মুক্তিকে আর বোঝানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি কাল গিয়ে তোমাকে নিয়ে আসবো। আমার যখন ইচ্ছে হয় আমি তখনই আসব। আচ্ছা তুমি এত জেদি কেন? আবার মুখে বলো আমি নাকি জেদি। আমি জেদ করছি নাকি আপনি জেদ করছেন? প্রেম রাগে কটমট করতে করতে মুক্তির রুম থেকে চলে গেল। আমি তোদের প্রশ্নের উত্তর দিচ্ছি, তোরা দুজনেই জেদি। মুক্তি প্রিয়াকে মুখ ভেঙচি কাটলো। প্রেম অফিসে বসে মুক্তির কথা ভাবছে। প্রতিদিনের মতো আজ অফিস থেকে বাড়ি ফিরে আমি আমার অভিমানীকে দেখতে পারবো না। আমি ওকে না দেখে কিভাবে থাকবো? মুক্তিকে দেখে বাড়ির সবাই খুব খুশি হলো। মুক্তি বিকেলের দিকে আদ্রর বাড়িতে গেল। আদ্রর রুমে ঢুকে প্রথমেই তার চোখ পড়লো আদ্র আর মুক্তির নতুন একটা ছবি। ছবিতে আদ্র গিটার হাতে গান গাইছে আর মুক্তি তার দিকে তাকিয়ে আছে। আসলে ছেলেটা একটা পাগল। মুক্তির যে ছবিটা তার ভালো লাগবে সেই ছবিটাই বাঁধিয়ে দেয়ালে টাঙ্গাতে হবে। মুখে বলে তোকে এটাতে পেতনির মতো লাগছে, তাই এটা আমার দেয়ালে টাঙ্গাতে হবে। মুক্তি কিছু একটা বুঝতে পেরে শুধু হাসে। প্রত্যেকবার আদ্র নতুন ছবি দেয়ালে টাঙ্গিয়ে মুক্তিকে বাইকে করে তার বাড়িতে নিয়ে এসে সেই নতুন ছবিটা দেখিয়ে মুক্তিকে রাগানোর চেষ্টা করে। বলে তোকে পেতনির মতো লাগছে, তোকে শাকচুন্নির মতো লাগছে। কিন্তু মুক্তি কিছুতেই রাগে না। সে উল্টো হেসে বলে তোকে বাদরের নানার মতো লাগছে। কিন্তু আদ্র ঠিকই রেগে যায়। মুক্তি আবার তখন তার রাগ ভাঙাতে হয়। মুক্তি এসব কথা ভাবছে আর হাসছে। লায়লা বেগম পেছন থেকে মুক্তিকে ডাকলেন। মুক্তি। মুক্তি পেছন ফিরে দেখে লায়লা বেগম হাসি মুখে দাঁড়িয়ে আছেন। লায়লা বেগম মুক্তির হাতে কফি দিয়ে বললেন, পাগলটা তোর নতুন একটা ছবি টাঙ্গিয়েছে। এই ছবিটা তোকে দেখাতে পারেনি। গতবার তুই যখন আসলি তখন তো তোদের বাড়িতে মেহমান নিয়ে ব্যস্ত ছিলি, তাই হয়তো আদ্র তোকে এই ছবিটা দেখানোর সময় পায়নি। মুক্তি ছবিটার দিকে তাকিয়ে বলল, আমাকে বলেছিল ফোনে তোর একটা নতুন ছবি টাঙিয়েছি। আসলে ছেলেটা তোকে খুব ভালোবাসে। মুক্তি লায়লা বেগমের দিকে তাকালো। লায়লা বেগম আমতা করে বললেন, না, আসলে বন্ধু হিসেবে তোকে খুব ভালোবাসে, এটাই বলতে চেয়েছিলাম। আসলে আদ্র যে মুক্তিকে ভালোবাসে লায়লা বেগমও ছেলের মনের কথা বুঝতে পারেন, কিন্তু আদ্র মুখ ফুটে কাউকে কিছুই বলে না। লায়লা বেগম আর ওনার স্বামীরও মনে মনে খুব ইচ্ছে মুক্তিকে আদ্রের বউ করার, কিন্তু রিপন সাহেব কি আদ্রের সাথে মুক্তির বিয়ে দিতে রাজি হবে? মুক্তির জন্য কত কত প্রতিষ্ঠিত পাত্রের প্রস্তাব আসে, সেখানে আদ্র তো এখনো পড়ালেখাই শেষ করেনি। খালামণি, তুমি আদ্রকে ফোন দাও। তোমার ফোন দিয়ে আমি আদ্রর সাথে কথা বলবো। লায়লা বেগম হাসলেন। লায়লা বেগম ওনার ফোন দিয়ে আদ্রকে ফোন দিল। হ্যালো আদ্র। হ্যাঁ মা বলো। লায়লা বেগম মুক্তির হাতে ফোন তুলে দিলেন। আদ্র, আমি মুক্তি, খবরদার ফোন রাখবি না। টু 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 আদ্র ফোন কেটে দিল। মুক্তি কাঁদো কাঁদো হয়ে বলল, দেখেছো খালামণি, তোমার ছেলে ফোন রেখে দিয়েছে। ছেলেটা যে কেন এমন করে। লায়লা বেগমের কথা শেষ হতে না হতেই মুক্তি ফোনটা বিছানার উপর ফেলে দৌড়ে চলে গেল। লায়লা বেগম মুক্তিকে পেছন থেকে ডাকলেন, মুক্তি কোথায় যাচ্ছিস? আমি তোর জন্য পায়েস বানিয়েছি, খেয়ে যা মা। কিন্তু মুক্তি গাড়িতে উঠে চলে গেল। রাত 11টা বাজে। প্রেম মুক্তির ফোনে কল করলো। মুক্তি ফোন রিসিভ করলো। হ্যালো, আপনি কি আমার অভিমানীকে চিনেন? বলতে পারবেন উনি এখন কি করছে? এই বাজে নামে এখানে কেউ থাকে না। কিন্তু আমি তো তাকে খুঁজছি, সারা বাড়িতে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। সে যে আমার চোখের সামনে না থাকলে আমার ভালো লাগে না, সেটা কি সে জানে না? আপনার মনে হয় সবসময় তাকে সামনে দেখে দেখে আপনার ব্যাড হ্যাবিট হয়ে গেছে, তাই আপনার এই ব্যাড হ্যাবিটটা ঠিক করা দরকার। কিন্তু আমার কাছে আমার এই ব্যাড হ্যাবিটটা খুব পছন্দ, তাই আমি এটা পরিবর্তন করতে চাই না। মুক্তি মুখ ভেঙচি কাটলো। আমি কালই আমার অভিমানীকে নিয়ে আসব। মুক্তি এবার খুব রেগে গেল। আপনি কিন্তু এবার খুব বেশি বেশি করছেন। আমার অভিমানী তো রেখে গেছে, ঠিক আছে আসবো না আমি। এমনিতে আমি টেনশন মুক্ত। আমি খবর নিয়েছি ডক্টর আকাশ ঢাকা আছে, আদ্র চট্টগ্রাম আছে। প্রেম আদ্রর কথাটা মনে মনে বলল, কারণ আদ্রর কথা মুক্তির সামনে বললে মুক্তি রেগে যাবে। প্রেম আদ্রকে ফোন করেছিল। আদ্র বলল সে চট্টগ্রাম আছে। আশ্চর্য। আশ্চর্যের কি আছে? আমার অভিমানের কাছাকাছি কেউ থাকলে আমি জেলাস ফিল করি, আর সেটাই আমার ভালোবাসা। আমার ঘুম পেয়েছে, আমি এখন রাখি। ঠিক আছে, তাহলে স্বপ্নে দেখা হবে। স্বপ্নে?
হ্যাঁ, তুমি তো প্রতিদিনই আমার স্বপ্নে আসো। স্বপ্নে তুমি খুব নির্লজ্জ হয়ে যাও আর আমাকে এলোমেলো করে দিয়ে যাও। মুক্তি ভুরু কুচকালো, দাঁতের সাথে দাঁত চেপে ধরলো। তবে আমার লজ্জাবতী অভিমানীকেই বেশি ভালো লাগে। মুক্তি কিছু না বলেই ফোন কেটে দিল। প্রেম হাসলো। মুক্তি দুদিন খুব আনন্দে কাটালো। মুক্তমণি থেকেও ঘুরে এসেছে। বাড়ির সব মেয়েরা মিলে মুক্তমণিতে গিয়েছিল। মুক্তি আদ্রকে অনেক মিস করছিল। মুক্তি ঢাকা ফিরে এসে পড়াশোনায় মন দিয়েছে, ঠিকমতো কলেজ করছে। প্রেম মুক্তিকে ইদানিং কম ডিস্টার্ব করে, কারণ সে জানে এটা মুক্তির পছন্দ না। প্রেমেরও দরকার নেই মুক্তিকে ডিস্টার্ব করার। মুক্তি শুধু তার আশেপাশে থাকলেই চলবে, কিন্তু মুক্তির আশেপাশে সে ছাড়া অন্য কোনো পুরুষ থাকা চলবে না। হঠাৎ করে একদিন রাতে মুক্তির পেটের ডান পাশে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়েছে। সে একবার বমিও করেছে। এই ব্যথাটা মাঝে মাঝেই তার হয়, কিন্তু এখন খুব বেশি ব্যথা করছে। মুক্তি আর সহ্য করতে না পেরে প্রিয়ার ফোনে কল দিল। প্রিয়া ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো মুক্তি। মুক্তি ব্যথায় কাতর হয়ে বলল, প্রিয়া, আমার রুমে আসবি প্লিজ। এই কথা বলে মুক্তির ফোন হাত থেকে পড়ে গেল। প্রিয়ার কাছে মুক্তির কণ্ঠ অস্বাভাবিক লাগলো। তার চোখ থেকে ঘুম উড়ে গেল। সে দৌড়ে মুক্তির ঘরে গিয়ে দেখে মুক্তি বিছানায় শুয়ে ব্যথায় এপাশ ওপাশ করছে। মুক্তি, কি হয়েছে? মুক্তি আস্তে করে বলল, আমার পেটে খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না আমি। প্রিয়া তাড়াতাড়ি করে রুনা বেগমকে ডাকলো। রুনা বেগম ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে প্রিয়া? মা, মুক্তি যেন কেমন করছে। কেমন করছে? এই কথা বলে রুনা বেগম দৌড়ে মুক্তির ঘরে গেল। মুক্তি, কি হয়েছে মা তোর? ব্যথায় মুক্তির শরীর দুর্বল হয়ে পড়েছে। সে কথা বলতে পারছে না। প্রিয়া এতক্ষণে প্রেমকে ডেকে তুলেছে। কি হয়েছে প্রিয়া? প্রিয়া হাঁফাতে হাঁফাতে বলল, ভাইয়া, মুক্তি। মুক্তি, কি হয়েছে? প্রেম দৌড়ে মুক্তির ঘরে গিয়ে দেখে মুক্তির শরীর নিস্তেজ হয়ে পড়েছে। প্রেম মুক্তির কাছে গিয়ে বলল, মুক্তি, কি হয়েছে তোমার? মুক্তি কথা বলতে পারছে না। প্রিয়া, ড্রাইভারকে বল গাড়ি বের করতে। প্রিয়া দৌড়ে ড্রাইভারের ঘরে গেল। রুনা বেগম কান্নার জন্য কথা বলতে পারছে না। মা, তুমি কেঁদো না, আমি মুক্তির কিচ্ছু হতে দিব না। প্রিয়া দৌড়ে এসে বলল, ভাইয়া, ড্রাইভার গাড়ি বের করেছে। প্রেম মুক্তিকে কোলে করে গাড়িতে নিয়ে গেল। রুনা বেগম মুক্তির পাশে বসে ওনার কাঁধে মুক্তির মাথা ফেলে মুক্তির মাথায় হাত বুলাচ্ছেন। প্রিয়া ওনার পাশে বসা। প্রেম ড্রাইভারকে বলল গাড়ি দ্রুত ড্রাইভ করতে। রুনা বেগম গাড়িতে বসে রিপন সাহেবকে ফোন দিলেন। রিপন সাহেব ঘুম ঘুম চোখে। হ্যালো রুনা। রুনা বেগম কাঁদতে কাঁদতে বললেন, ছোট ভাইজান, মুক্তির পেটের ব্যথাটা বেড়েছে। তুমি তাড়াতাড়ি ঢাকা চলে এসো, আমরা মুক্তিকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হঠাৎ করে এই কথা শুনে রিপন সাহেবের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রুনা বেগম ফোন কেটে দিলেন। রুনা বেগম রাজু সাহেবকেও ফোন করে মুক্তির কথা জানিয়ে দিলেন। প্রেম তাদের ফ্যামিলি ডক্টরকে ফোন করে সবকিছু বলল। ডক্টর মুক্তিকে তাড়াতাড়ি হসপিটালে আনতে বলে উনিও হসপিটালে আসছেন বলে ফোন রেখে দিলেন। ওই বাড়িতে এখন সবাই দুশ্চিন্তা করছে। রত্না বেগম আর শিউলি বেগম খুব কাঁদছেন। রিপন সাহেব, রাজু সাহেব আর রানা সাহেব দ্রুত রেডি হয়ে নিচে নেমে এলেন। রিপন সাহেবের চোখে পানি। রত্না বেগম এগিয়ে গিয়ে বললেন, আমার মুক্তির কিচ্ছু হবে না, তুমি কেঁদো না ছোট ভাই। রিপন সাহেব রত্না বেগমের হাত ধরে বা জোরে জোরে কাঁদতে লাগলেন। সবার চোখে পানি। আমি যদি মেয়েটার ব্যথাটা নিয়ে আরেকটু গুরুত্ব দিতাম, তাহলে হয়তো আজ আমার মেয়েটা এতটা কষ্ট পেতে হতো না। আমি ওই দিনই বলেছিলাম ডক্টর দেখিয়ে নিতে, কিন্তু মুক্তি তো ওই সময় রাজি হলো না। মুক্তি তো বলেছিল ঢাকা গিয়ে ও ডক্টর দেখাবে। তারপর আমরা আর এই বিষয়টা নিয়ে গুরুত্ব না দেওয়াতে আজ এরকম হলো। আমি কিভাবে আমার মেয়ের প্রতি এরকম উদাসীন হলাম? এখন মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? চুপ কর, কিছু হবে না মুক্তির। আমাদের তাড়াতাড়ি রওনা দিতে হবে। রত্না বেগম আর শিউলি বেগমের সাথে যেতে চাইলেন, কিন্তু রাজু সাহেব ওনাদের সাথে নিলেন না। রাজু সাহেব বাড়ির সবার উদ্দেশ্যে বললেন, শোনো, সবাইকে বলছি, তোমরা কেউ মাকে এ বিষয়ে জানাবে না। মায়ের শরীর ভালো না, চিন্তা করলে আরো শরীর খারাপ করবে। ভাইজান, ওখানে গিয়ে আমাদের সব কিছু জানাবেন, আমরা খুব চিন্তায় থাকব। হ্যাঁ, আমরা সব জানাবো। রিপন সাহেব ওনার ফোন বের করে আকাশকে ফোন দিলেন। আকাশ এত রাতে রিপন সাহেবের কল দেখে অবাক হয়ে গেল। আকাশ শোয়া থেকে উঠে বসে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। রিপন সাহেব কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, তুমি কোথায় আছো বাবা? আঙ্কেল, আমি তো ঢাকায় আসছি। তাহলে তো খুব ভালোই হয়েছে। আসলে মুক্তিকে হসপিটালে নেওয়া হয়েছে। আকাশ উদ্বিগ্ন হয়ে বলল, কি কি হয়েছে মুক্তির?
ও পেটে ব্যথা করছে, তুমি একটু দেখো না বাবা। তুমি মুক্তির সাথে থাকলে আমি নিশ্চিন্ত হব। আমরা এক্ষুনি বাড়ি থেকে রওনা হচ্ছি। আকাশ সাথে সাথে বিছানা থেকে নেমে বলল, আঙ্কেল মুক্তিকে নিয়ে কোন হসপিটালে গিয়েছে আমাকে একটু জানিয়ে দিবেন প্লিজ, আমি এক্ষুনি মুক্তির কাছে যাচ্ছি। রিপন সাহেব প্রেমকে ফোন করে হসপিটালের নাম জেনে আকাশকে জানিয়ে দিলেন। মুক্তিকে যে হসপিটালে নেওয়া হয়েছে আকাশ সেই হসপিটালের একজন নিয়মিত ডক্টর। ওই হসপিটালে আকাশের আলাদা চেম্বার আছে। আকাশ দ্রুত রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদিকে মুক্তির বাবা চাচারাও গাড়িতে করে রওনা দিলেন। মুক্তিকে বেডে শুয়ে দেওয়া হয়েছে। কিছু টেস্ট করে জানা হবে ব্যথাটা আসলে কিসের। প্রেম, প্রিয়া, রুনা বেগম বেডের পাশে দাঁড়িয়ে আছে। ডক্টর তালুকদার রুনা বেগমের ফ্যামিলি ডক্টর। আমার মনে হয় মুক্তির ব্যথাটা অনেক দিন যাবত হচ্ছে, কিন্তু মেয়েটা মনে হয় কাউকে কিছু বলেনি। কিছুদিন আগে একবার এই ব্যথাটা উঠেছিল, কিন্তু সাথে সাথে ছেড়ে দেওয়ার আমরা আর এতটা গুরুত্ব দেইনি। একবার না, ব্যথাটা অনেক দিনের। না হলে এই অল্প কয়েকদিন এরকম খারাপ অবস্থা হওয়ার কথা না। মুক্তি হয়তো কাউকে কিছু বলেনি। প্রেম মুক্তির দিকে তাকিয়ে খুব রাগ হলো। প্রেম মনে মনে বলল, কেন এরকম করলি মুক্তি? তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? আকাশ দৌড়ে মুক্তির কেবিনে ঢুকলো। ডক্টরকে এভাবে দৌড়াতে দেখে হসপিটালের সবাই তাকিয়ে আছে। আকাশ সোজা মুক্তির মাথার কাছে গিয়ে মুক্তিকে ভালো করে একবার দেখলো। ইঞ্জেকশন দিয়ে মুক্তির ব্যথা কমানো হয়েছে। সে এখন ঘুমিয়ে আছে। প্রেম আকাশকে দেখে অবাক হয়ে গেল। আরে ডাক্তার আকাশ, তুমি কি মুক্তিকে আগে থেকে চিনো? হ্যাঁ, আকাশ আর আমাদের বাড়ি একই গ্রামে। ও, মুক্তির কি হয়েছে ডক্টর? এখানে বলতে পারছি না। তুমি এসেছো ভালোই হয়েছে। আমিও তোমাকে খবর দিতাম। আমার মনে হয় মুক্তির অপারেশন লাগবে। যদি মুক্তির অপারেশন লাগে তাহলে এই অপারেশনটা তুমিই করবে। ডক্টর তালুকদারের কথা শুনে সবাই খুব উদ্বিগ্ন হয়ে পড়ল। অপারেশন লাগবে? কিন্তু কেন? কি হয়েছে মুক্তির? এখনই এত চিন্তা করার দরকার নেই। টেস্ট করার পরেই আমি শিওর হয়ে বলতে পারবো। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। মুক্তির বিভিন্ন রকমের টেস্ট করে জানা যায় মুক্তি অনেকদিন যাবৎ অ্যাপেন্ডিক্সের ব্যথায় ভুগছে। অ্যাপেন্ডিক্সের অংশে ইনফেকশন তৈরি হয়ে ফেটে গেছে। মুক্তির মৃত্যুর ঝুঁকি আছে। এই মুহূর্তে অপারেশন করতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। প্রেম মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়েছে। রুনা বেগম আর প্রিয়া খুব কাঁদছে। আকাশ রিপন সাহেবকে ফোন করে দ্রুত আসতে বলল। রিপন সাহেব আকাশকে বলে দিয়েছে মুক্তি বাঁচাতে যা যা করতে হয় তাই তাই করতে। ওনার জন্য অপেক্ষা করার দরকার নেই। রিপন সাহেব রুনা বেগমকেও ফোন করে একই কথা বললেন। প্রেম দৌড়ে মুক্তির কাছে গেল। মুক্তির দুই গালে দুহাত রেখে বলল, মুক্তি, তুমি আমার কাছে ফিরে আসবে তো? আমার কেন এত ভয় করছে? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্রেমের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আকাশ ডক্টর তালুকদারের চেম্বারে গিয়ে বলল, ডক্টর, এই অপারেশন আমি করতে পারবো না। ডক্টর তালুকদার অবাক হয়ে গেলেন। এত এত অপারেশন ডক্টর আকাশ করে, কিন্তু কোনো সময় তো সে না করেনি। ডক্টর তালুকদার আকাশের চোখে পানি দেখতে পেল। কি হয়েছে ডক্টর আকাশ? তোমাকে তো এভাবে কোনো সময় ভেঙে পড়তে দেখিনি। আমার খুব হাত কাঁপছে। আমার হাতে যদি মুক্তির কিছু হয়ে যায়। মেয়েটাকে খুব ভালোবাসো মনে হচ্ছে। আকাশ মাথা নিচু করে ফেলল। তালুকদার আকাশের কাছে এসে আকাশের পিঠে হাত দিয়ে বললেন, আল্লাহ ভরসা, কিছু হবে না। তুমি ডাক্তার আনিকাকে ফোন করে বলে দাও আসতে। ও তোমার সাথে থাকলে তুমি সাহস পাবে। ডক্টর আনিকা চলে এসেছে। মুক্তিকে অপারেশন থিয়েটারে ঢুকানো হলো। ওইদিকে মুক্তির বাড়ির সবাই মুক্তির অপারেশনের কথা শুনে খুব ভয় পেয়ে আছে। রত্না বেগম মুক্তির খালামণি লাইলা বেগমকে ফোন দিয়ে সবকিছু জানালেন। লাইলা বেগম সাথে সাথে আড্ডুকে ফোন দিলেন। আড্ডু মায়ের ফোন দেখে কিছুটা ঘাবড়ে গেল। এই সময় মায়ের ফোন। আড্ডু ফোন রিসিভ করলো। লাইলা বেগম কাঁদছেন। হ্যালো মা, কি হয়েছে? লাইলা বেগম কাঁদতে কাঁদতে বললেন, আদ্র, মুক্তি খুব অসুস্থ, ওকে অপারেশনে নেওয়া হয়েছে। আড্ডুর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। চোখ দিয়ে সাথে সাথে পানি গড়িয়ে পড়ছে। আড্ডু শুকনো ঢুক গেল। আড্ডুর সাথে সাথে ফোন রেখে দিল। আড্ডু এবার চিৎকার করে কাঁদছে। মুক্তি, কি হয়েছে তোর? আমার জন্য এমনটা হয়েছে? তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি আর কখনোই তোর সাথে রাগ করবো না। আমি আসছি তোর কাছে। আদ্র দ্রুত রেডি হয়ে তার বন্ধুর প্রাইভেট কার দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। আদ্র চোখ দিয়ে পানি পড়ছে। সে গাড়িতে বসে ভাবছে, মুক্তি, আমি কখনো তোকে হারাতে পারবো না। আমি যে তোকে খুব ভালোবাসি। তুই যা বলবি আমি তাই করব। তবুও তুই আমার কাছে ফিরে আয়। আমি আর কিচ্ছু চাই না। মুক্তির বাবা চাচারা সবাই হসপিটালে চলে এসেছে।
রিপন সাহেব রুনা বেগমের হাত ধরে খুব কাঁদছেন। আমার মেয়েটা এতদিন ধরে ব্যথায় ভুগছে, অথচ আমাকে একবারও বলনি। আসলে আমারই দোষ। ওই দিন যদি আমি ওর কথা না শুনে সাথে সাথে ডাক্তার দেখাতাম, তাহলে হয়তো আজ আমার মেয়েটা এমনটা হতো না। প্রেম দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, মনে মনে বলছে, আল্লাহ, তুমি আমার মুক্তিকে আমার কাছে ফিরিয়ে দাও। ও ছাড়া যে আমার জীবন অন্ধকার হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর আকাশ, ডক্টর তালুকদার আর ডক্টর আনিকা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো। সবাই ছিটে গেল তাদের কাছে। ডক্টর তালুকদার হাসি মুখে বললেন, আপনারা সবাই চিন্তা করবেন না, সব কিছু ঠিক আছে। সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ। প্রেমের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কিন্তু এই পানি একটা ফোঁটা যেন খুশি হয়ে চড়ছে। আমার মেয়ে কোথায়? আকাশ কোনো কথা বলছে না। আনিকা আকাশকে বলল, আকাশ তুমি একটু বসো প্লিজ। আনিকা আকাশকে ধরে বেঞ্চে নিয়ে বসালো। কি হয়েছে আকাশের? ডক্টর আকাশ তো অপারেশন শেষ করে নার্ভাস হয়ে পড়েছিল। আমি খুব আশ্চর্য হয়ে গেছি। আমি আরও বড় বড় অপারেশন ডাক্তার আকাশের সাথে ছিলাম। আমি কখনো ওকে এভাবে নার্ভাস হতে দেখিনি, কিন্তু আজও প্রথম থেকেই নিজেকে ঠিক রাখতে পারছিল না। রিপন সাহেব আকাশের কাছে এগিয়ে গিয়ে আকাশের মাথায় হাত দিয়ে বললেন, তুমি নিজেকে ঠিক করো বাবা। আল্লাহ রহমতে তুমি আমার মেয়েটাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে পেরেছো। এখন তোমাকে ওর খেয়াল রাখতে হবে। এভাবে দুর্বল হলে চলবে না। প্রেম রিপন সাহেবের কথা শুনে এখান থেকে সরে গেল। তার এই কথাগুলো ঠিক বুকে গিয়ে বিচ্ছে। কিছুক্ষণ পর মুক্তিকে কেবিনে দেওয়া হলো। সবাই একবার করে চোখের দেখা দেখে আসলো। সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। রিপন সাহেব মেয়েকে দেখে শান্ত হলেন। আকাশ সবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আন্টি, আমাদের সবার এখন বাসায় যাওয়া উচিত। মুক্তির জ্ঞান ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। এতক্ষণ শুধু শুধু এখানে অপেক্ষা করার কোনো দরকার নেই। আপনাদের শরীর খারাপ করবে। না না, আমি মুক্তির জ্ঞান ফিরলে তবেই এখান থেকে যাব। ছোট মামা, তুমি সবাইকে নিয়ে বাড়িতে চলে যাও। আমি এখানে আছি। শুধু শুধু টেনশন করার দরকার নেই। প্রেম, তোমার থাকতে হবে না এখানে। তুমি সবাইকে নিয়ে বাড়িতে চলে যাও। আমি এখানে আছি। প্রেম আকাশের দিকে না তাকিয়েই বলল, এখানে মুক্তির একজন ফ্যামিলি মেম্বার থাকা উচিত, তাই এখানে আমার থাকাটা প্রয়োজন। আকাশ প্রেমের কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরল। হ্যাঁ, প্রেম থাকলে আমরা নিশ্চিন্তে থাকবো। আমরা তাহলে সকালেই আসব। বিকাল হতে আরো সময় বাকি আছে। কিছুক্ষণ পর সবাই রুনা বেগমের বাড়িতে চলে গেল। প্রেম কেবিনে ঢুকে মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তির মুখটা মলিন হয়ে আছে। ঠিক তখনই আকাশ কেবিনে ঢুকলো। আকাশ একটা চেয়ার টেনে বসলো। প্রেম ভুরু কুচকালো। তুমি তো তোমার চেম্বারে গিয়ে বসতে পারো। এখানে শুধু শুধু কষ্ট করার কি দরকার? আকাশ মুস্কি হেসে বলল, অন্য কোনো পেশেন্ট হলে অবশ্যই চেম্বারে গিয়ে বসতাম, কিন্তু এখানে মুক্তি আছে। আমি মুক্তিকে ফেলে কিভাবে চেম্বারে গিয়ে আরামে বসবো? আকাশ, তুমি এতক্ষণ অবধি যা করেছো তার জন্য সত্যি তোমার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু এখন মুক্তিকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। মুক্তির জন্য ভাবার অনেক মানুষ আছে, আর তাছাড়া এই হসপিটালে অনেক ডক্টরও আছে। প্রেম, তুমি খুব ভালো করে জানো আমি ডক্টর হিসেবে মুক্তির জন্য চিন্তা করছি না। আর আমি জানি মুক্তির জন্য ভাবার অনেক মানুষ আছে, আর আমি তাদের মধ্যেই একজন। তুমি ডক্টর হিসেবেই যতটুকু চিন্তা করার ততটুকু করলে আমি খুশি হব। এর বেশি করার দরকার নেই। আকাশ হাসলো। আশ্চর্য, তোমার খুশির চিন্তা আমি কেন করব? আমি এখানে আমার আর মুক্তির খুশির চিন্তা করব। আর তাছাড়া তোমার মুক্তিকে নিয়ে এতটা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। তুমি মুক্তির কাজিন মাত্র। মুক্তির তো আরও অনেক কাজিন আছে, তাই না? তাদের দলেই থাকো না। কেন শুধু শুধু নিজের সীমাটা অতিক্রম করছো তুমি? প্রেম হেসে বলল, আগে তো জানতাম না তুমি এত ভালো জোকস করতে পারো। সত্যি তুমি আমাকে হাসালে। আর সীমা কতটুকু তুমি সেটা আমাকে শিখিয়ে দেবে। আমার সীমা ঠিক কতটুকু তুমি পরে সেটা টের পাবে। তুমি তোমার সীমা নিয়ে চিন্তা করো। আমি আমার ঠিক সীমানাতেই আছি। আমি আমার সীমানা যদি অতিক্রম করতাম না, তাহলে এই কেবিনে মুক্তির পাশে শুধু আমিই থাকতাম। রিয়েলি? হ্যাঁ, ঠিক তাই। আকাশ, তুমি মুক্তিকে নিয়ে শুধু শুধু বেকার সময় নষ্ট করছো। পরে তুমি এই সময়টার জন্য আফসোস করবে। আমি আমার সময়কে অনেক মূল্য দিতে জানি। হ্যাঁ, আর আমি আমার সময়কে ঠিক জায়গায় ব্যয়ও করতে জানি। মুক্তির জন্য যদি আমার জীবনের পুরোটা সময় অতিবাহিত করতে হয়, তাহলে সেটাও আমার জন্য খুব কম মনে হবে। প্রেম চোয়াল শক্ত করে হাতের মুঠো বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। প্রেম সোফায় গিয়ে বসে পড়ল। দুজনেই এখন নীরব। একটু পর ডক্টর আনিকা কেবিনে ঢুকলো। ডক্টর আনিকাকে দেখে দুজনেই দাঁড়িয়ে গেল। মুক্তি দেখছি এখনো জ্ঞান ফিরেনি। হ্যাঁ,
আনিকা, এত রাতে তোমাকে অনেক কষ্ট দিলাম। তোমার কি সেটাই মনে হয়? আকাশ হাসল। আনিকা প্রেমের দিকে তাকিয়ে বলল, সরি, আসলে আপনার সাথে আমার ঠিক পরিচয় নেই। আমরা কি পরিচিত হতে পারি? প্রেম হেসে কিছু বলতে যাবে, ঠিক তখনই আকাশ বলল, উনি মুক্তির কাজিন। প্রেম হেসে বলল, আসলে কাজিন তো নামে মাত্র, ও আমার জীবনের থেকে আরো বেশি কিছু। আকাশ দাঁতে দাঁত চেপে চল শক্ত করল। রাগে তার সারা শরীরের কাঁটা দিয়ে উঠেছে। আনিকা ভুরু কুচকাল। আনিকা আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, তুমি একটু বাইরে আসবে? তোমার সাথে কিছু কথা বলবো। আকাশ আর আনিকা বাইরে চলে গেল। প্রেম মুক্তির মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিল। মুক্তি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমাকে এইভাবে দেখতে আমার ভালো লাগছে না। আকাশ আর আনিকা আকাশের চেম্বারে গিয়ে বসলো। উনি কি বললেন এটা? ও যাই বলুক সেটাতে আমার মাথা ব্যথা নেই। আসলে একটা অবিবাহিত সুন্দরী মেয়েকে নিয়ে যে কেউ স্বপ্ন দেখতে পারে, কিন্তু স্বপ্ন আর বাস্তবতা তো এক না, সেটাও কিছুদিন পরেই বুঝতে পারবে। আনিকা আকাশের থেকে চোখ সরিয়ে ফেলল। ঠিক আছে, আমি এখন যাই, সকালে আবার আসব। আকাশ হেসে বলল, আচ্ছা ঠিক আছে। আনিকা চলে যাওয়ার পর আকাশ আবার কেবিনে গেল। প্রেমের সোফায় বসেই চোখ লেগে গেছে। আকাশ মুক্তির দিকে তাকিয়ে ওর মাথার কাছে চেয়ার টেনে বসলো। একটু পর আকাশও মেডিসিন ট্রলিতে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। বাইরে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আদ্র গাড়িতে বসেই প্রিয়ার কাছ থেকে মুক্তির অবস্থার খোঁজ রাখছিল। আদ্র হসপিটালে ঢুকে পাগলের মতো দৌড়ে কেবিনে ঢুকলো। হঠাৎ করে দরজার শব্দ পেয়ে প্রেম আকাশ দুজনের ঘুম ভেঙে গেল। প্রেম আকাশ আদ্রকে দেখে দুজনে খুব অবাক হয়। আদ্র মুক্তির কাছে যাওয়ার জন্য পা বাড়ালে প্রেম তাকে আটকিয়ে দেয়। মুক্তির এখনো জ্ঞান ফেরেনি আদ্র। কি এখনো জ্ঞান ফিরিনি? আদ্র, তুমি এত রাতে চট্টগ্রাম থেকে ছুটে এসেছো? প্রেম আদ্র দিকে তাকিয়ে আছে। আকাশের কথা যেন আদ্র কানেই যায়নি। আদ্র মুক্তির দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। প্রেম আদ্রকে ধরে সোফায় বসালো। তুমি এখানে বসো, মুক্তিকে নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, ও ভালো আছে। কিন্তু এখনো জ্ঞান ফিরিনি কেন? প্রিয়া হাসপাতাল থেকে যাওয়ার পর আমি মুক্তির আরো কাছে খোঁজ পাইনি। আমি তো মনে করেছি এতক্ষণে ওর প্রাণ ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসবে। আসলে ওর অবস্থা খারাপ ছিল, তাই হাই পাওয়ারের অ্যানথেসিয়া দেওয়া হয়েছে ওকে। আদ্র মুক্তির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মুক্তির জ্ঞান ফিরে এলো। তারা তিনজনেই বেডের পাশে দাঁড়িয়ে আছে। মুক্তি আস্তে করে বলল, পানি খাবো। মুক্তি, তুমি এখন পানি খেতে পারবে না। বাবা কোথায়? মুক্তি, তুমি একটু শান্ত হও, সবাই আছে। মুক্তি পাশ ফিরে তাকিয়ে আদ্রকে দেখতে পেল। মুক্তি আদ্রর দিকে হাত বাড়িয়ে দিল। আদ্র এগিয়ে গিয়ে মুক্তির হাত ধরল। প্রেম আর আকাশ তাকিয়ে আছে। আদ্র খুব কষ্টে কান্না আটকিয়ে রেখেছে। এখন যদি সে কাঁদে তাহলে মুক্তিও কাঁদবে। তুই এসেছিস আদ্র, ভালোই হয়েছে। আমি অসুস্থ হয়েছি, না হলে তো তোর কখনো রাগ ভাঙতো না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমি আর কখনো তোর সাথে রাগ করব না। মুক্তির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। পরক্ষণে আবার মুখটা মলিন করে বলল, আমার পেটে খুব ব্যথা করছে। প্রেম আকাশের দিকে তাকালো। মুক্তি, একটু ব্যথা তো করবেই, তোমাকে একটু সহ্য করতে হবে। বাবা কোথায়? প্রেম ফোন বের করে রিপন সাহেবকে ফোন দিয়ে বলল চলে আসতে। মুক্তি এখনো আদ্রর হাত ধরে আছে। তুই কেন এমনটা করলি মুক্তি? তুই আমাকে তো একদিনও বলতে পারিসনি তোর কয়দিন পর পর এরকম একটা ব্যথা করে। আমি বুঝতে পারিনি আদ্র। তুমি তো কিছুই পারো না, এখন কষ্টটা কে করছে? মুক্তি প্রেমের দিকে তাকিয়ে আছে। মুখটা একেবারে শুকনো হয়ে আছে। কিছুক্ষণ পরেই রিপন সাহেব, রাজু সাহেব, রানা সাহেব, রুনা বেগম, প্রিয়া সবাই চলে এলেন। মুক্তি বাবাকে দেখে কান্না করছে। রিপন সাহেব মুক্তির কপালে চুমু দিয়ে কান্না করে দিয়েছে। আঙ্কেল, মুক্তি কাঁদলে কিন্তু ওর সমস্যা হবে, আপনি কাঁদবেন না প্লিজ। আপনার কান্না দেখে মুক্তি কাঁদছে। রিপন সাহেব মুক্তির চোখের পানি মুছে দিলেন। রুনা বেগম, আকাশ, প্রেম আর আদ্রকে উদ্দেশ্য করে বললেন, প্রেম, আকাশ, তোমরা বাসায় গিয়ে একটু বিশ্রাম নাও। সারা রাত জেগেছিলে। আদ্র, তুমিও অনেকটা পথ জার্নি করে এসেছো। তুমিও প্রেমের সাথে বাসায় যাও, আমরা এখানে আছি। আন্টি, আমি মুক্তির কাছে কিছুক্ষণ থাকি। না আদ্র, তুই বাসায় গিয়ে একটু রেস্ট নে, পরে শরীর খারাপ করবে। আদ্র মুক্তির দিকে তাকালো। মুক্তি মাথা নেড়ে আদ্রকে যেতে বলল। কিছুদিন পরের কথা। মুক্তি এখন অনেকটাই সুস্থ। কাল বিকেলে বাড়ি ফিরে যাবে। সকালে মুক্তি, আদ্র আর প্রিয়া কেবিনে বসে আছে।
ডক্টর আনিকা এলো মুক্তির কেবিনে। এখন কেমন আছো মুক্তি? এখন অনেকটাই ভালো আছি। আপনি সত্যি খুব ভালো আপু, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তোমার সাথে যদি আমার দেখা না হতো তাহলে খুঁজে বের করে হলেও আমি তোমার সাথে দেখা করতাম, কারণ আকাশ তোমার কথা সবসময় বলে, তাই তোমাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল। ছবিতে তোমাকে দেখেছি, কিন্তু মানুষটার সাথে কথা না বললে কি বোঝা যায় মানুষটা কেমন? আসলে নিজের মনের মানুষটা কেমন মানুষকে পছন্দ করেছে সেটা একবার পরখ করে দেখতে চেয়েছিলেন, তাই না আনিকা আপু? আনিকা আদ্রর দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নিচু করে ফেলল। সবাই নীরব, কেউ কোনো কথা বলছে না। কি বলছো তুমি আদ্র? আমাদের কাছে আর লুকিয়ে লাভ নেই। এই কয়েকদিনে আমি এর মুক্তি খুব ভালো করে বুঝতে পেরে গেছি আপনি আকাশ ভাইয়াকে ভালোবাসতেন। আনিকা মুক্তির দিকে তাকালো। নিজের এত কাছে রেখেও কেন এখনো বলতে পারেননি মনের মানুষকে মনের কথাটা? আনিকা ঢোক গিলে বলল, মনের মানুষ যদি ভুল বুঝে দূরে সরে যায়, কারণ সে তো শুধু আমাদের বন্ধু ভাবে। আদ্র ঠোঁটের কোণে মুচকি হেসে মনে মনে বলল, সেটা আমার থেকে আর ভালো কে জানে। আনিকা আবার বলল, তাছাড়া মেয়েরা কি মুখ ফুটে সবকিছু বলতে পারে? আমার এতে কোনো দুঃখ নেই। আকাশ মুক্তিকে বিয়ে করে সুখী হোক, সেটাই আমি চাই। আসলে ভালোবাসার মানুষকে সুখী দেখতে পারাও এক ধরনের ভালোবাসা। কিন্তু আনিকা মুক্তিকে থামিয়ে দিয়ে বলল, কোনো কিন্তু নয় মুক্তি, আসলে আমি বুঝতে পারিনি। তোমরা বিষয়টা বুঝতে পেরে যাবে। প্লিজ আকাশকে এই বিষয়ে কিচ্ছু বলো না। আর তাছাড়া বললে ও কোনো লাভ হবে না। আকাশ তোমাকে খুব ভালোবাসে, সে তোমাকে ফেলে কখনোই আমাকে গ্রহণ করবে না। আমি নিজের মনকে বুঝিয়েছি যে আকাশ কিছু জানে না, কিন্তু সে যখন জেনেও আমাকে প্রত্যাখ্যান করবে তখন আমি খুব অপমানিত হব। আমি চাই না আকাশের কাছ থেকে কোনো ধরনের কষ্ট পেতে। আমি চাই সারা জীবন ওকে ভালোবেসে যেতে। মুক্তি, তুমি প্লিজ আকাশকে কষ্ট পাইয়ে দিও না। যা হবার নয় তা কখনো হবে না। আনিকা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। আদ্র মুক্তি প্রিয়া একে অপরের দিকে তাকালো। ঠিক আছে মুক্তি, এখন আকাশ ভাইকে কিছুই বলবে না। আমরা সবকিছু সময়ের সাথে ছেড়ে দেই, সময় আমাদের পথ দেখাবে। পথ দেখানোর কোনো কিছু নেই, আমার কাছে সব কিছু স্পষ্ট। এই কথা বলে আনিকা কেবিন থেকে চলে গেল। আজ মুক্তি হসপিটাল থেকে রিলিজ হবার দিন। রিপন সাহেবের ইচ্ছে মুক্তিকে বাড়িতে নিয়ে যাবে, কিন্তু প্রেম আর রুনা বেগম খুব আপত্তি করছিল। কেন মুক্তিকে নিয়ে যেতে চাইছো ছোট ভাইজান? তুমি কি মনে করেছো আমি ওকে যত্ন করতে পারবো না? প্লিজ ছোট মামা, মুক্তিকে নিয়ে যেও না, আমি মুক্তিকে যত্ন করব। রিপন সাহেব হাসলেন। আচ্ছা তোরা বলতো, ওকে এই অবস্থায় রেখে আমি থাকতে পারবো? মুক্তি যতদিন সুস্থ না হয় আপনি এখানে থেকে যান, তাহলেই তো হয়। রিপন সাহেব হেসে বললেন, পাগল ছেলে বলে কি? আমি এখান থেকে গেলে কিভাবে হবে? অনেক দিন তো থাকলাম। আর তাছাড়া মা সহ সবাই মুক্তিকে দেখার জন্য পাগল হয়ে আছে। মুক্তিকে যেদিন বাড়ির মেয়েরা দেখতে এসেছিল, মাও তার সাথে আসার জন্য জেদ করছিল। এখন মুক্তিকে ওখানে নিয়ে যাই, ও ভালো হয়ে গেলে আবার চলে আসবে। রুনা বেগম, প্রেম, প্রিয়া আর কিছু বলতে পারল না। মুক্তি বাড়িতে আসার পর তার খুব ভালো লাগছে। আদ্র মুক্তির সাথে সব সময় থাকে, খুব কেয়ার করে মুক্তির। মুক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন সে সম্পূর্ণ সুস্থ। মুক্তি কাল ঢাকা চলে যাবে, ব্যাগ গোছাচ্ছে। আদ্র কিছু একটা ভেবে মুক্তিকে বলল, মুক্তি, প্রেম ভাইয়া তোর খুব কেয়ার করে তাই না? জানি না। এত দূর থেকে প্রায়ই তোকে দেখতে এসেছে, কিছুক্ষণ পর পর তোকে ফোন করে খোঁজ খবর রাখছে। মুক্তি কিছু বলল না। আকাশ ভাইও তো তোকে প্রায়ই দেখতে এসেছে। আচ্ছা মুক্তি, তুই কাকে বিয়ে করবি, প্রেম ভাইয়াকে নাকি আকাশ ভাইয়াকে? আমি তোকে বিয়ে করব। করবি আমাকে বিয়ে? হ্যাঁ করব। আদ্রর কথা শুনে মুক্তির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে শুকনো ঢুক গেল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কি বলছিস? আদ্র সাথে সাথে হেসে বলল, আরে বোকা, তোর সাথে মজা করেছি।
আদ্র হাসলো, কিন্তু মুক্তির মুখে হাসি নেই, চোখ ছলছল করে উঠল। মুক্তি চল, তোকে নিয়ে বাইকে করে ঘুরে আসি। আদ্র মুক্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে মুক্তির হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। দুজনে অনেকক্ষণ যাবৎ ঘুরল। মুক্তির বাইকে ঘুরতে খুব ভালো লাগে। মুক্তির যা কিছু খেতে পছন্দ করে আদ্র তাকে সবকিছু নিজের হাতে খাওয়ালো।